পার্বত্য চট্টগ্রাম অশান্ত হওয়ার পেছনে সবথেকে বেশি যে নামটি শোনা যায় সেটি হলো কুকি চিন আর তাদের সংগঠন কেএনএফ। কিন্তু কারা এই কুকি চিন? ক্ষুদ্র এই নৃগোষ্ঠীর অতীত ইতিহাসই বা কি? হঠাৎ করে কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল ক্ষুদ্র এই সংগঠনটি? এই নৃগোষ্ঠীর উত্থান বা কর্মকাণ্ড আজকের আমাদের মূল আলোচনার বিষয়বস্তু নয়, এটি কেঁচো মাত্র। এখান থেকেই সাপের খোঁজ দিব আজ আপনাদের। প্রিয় দর্শক, ধৈর্য ধরে বসুন, কারণ চমকে যাওয়ার মতো ঘটনা আছে সামনে। শুরুতেই কুকি চিন ও কেএনএফ নিয়ে একটু ধারণা দেই। রাঙামাটির সাজেকের বাঘাইছড়ি, বরকল, জুরাইছড়ি, বিলাইছড়ি, বান্দরবানের উপকণ্ঠ থেকে চিম্বুক পাহাড়ের ম্রো অঞ্চল হয়ে রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম এই 9টি উপজেলা নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসিত একটি পৃথক রাজ্য সৃষ্টি করাই কেএনএফ এর উদ্দেশ্য। তাদের দাবি পার্বত্য চট্টগ্রামের পৃথক পূর্ণ স্বায়ত্তশাসন। আর এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের উত্থানের পেছনে আছে সেখানকার বম সম্প্রদায়। এদের সাথে আরও যুক্ত আছে উত্তর ভারতের নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুর এবং মিয়ানমারের কাচিন, সাগাইং ও চীন রাজ্যে বসবাস করা কুকি চিন সম্প্রদায়। অর্থাৎ 3 দেশের নির্দিষ্ট এই অঞ্চল নিয়ে তারা প্রতিষ্ঠা করতে চায় তাদের কল্পিত দেশ কুকি চিন স্টেট। অর্থাৎ 3 দেশ ভেঙে নতুন রাষ্ট্র তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। এ পর্যন্ত তথ্য হয়তো অনেকেরই জানা আছে, আর যাদের জানা নেই তারা আপাতত এটুকুই মনে রাখেন। এবার চলুন টাইম মেশিনে চড়ে 3000 বছর পেছনে চলে যাই। স্থানটি বর্তমান জেরুজালেম। তখনকার কথা বলছি, যে সময়টায় এখানে বসবাস করত ইয়াহুদি সম্প্রদায়। ইসলাম ধর্মমতে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক আলাইহিসসালাম এবং তার পুত্র ইয়াকুব আলাইহিসসালামের বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত। সে সময় ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্রের নামে বনি ইসরায়েলের 12টি গোষ্ঠীর জন্ম হয় এবং তারা জেরুজালেম ও তার আশপাশে আলাদাভাবে বসবাস করতে থাকে। এ পর্যন্ত সব ঠিকই ছিল ইয়াহুদি সম্প্রদায়ের লোকদের। তাদের দুর্ভোগ শুরু হয় এরপর থেকে। আনুমানিক খ্রিস্টপূর্ব 1000 সালে ব্যাবিলনের রাজা নবুশেড নেজার আক্রমণ করে জেরুজালেম। ব্যাবিলনীয় সৈন্যরা ঘরে ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে বাকি সমস্ত লোকদের বন্দী করে ইসরায়েল জাতিটাকে কৃতদাসে পরিণত করে। ইয়াহুদিদের ডেভিড মন্দির ধ্বংস করে দেয় তারা। এরপর কেটে যায় কয়েক শতাব্দী। ইয়াহুদিরা আবার ধন সম্পদে সমৃদ্ধ হয়ে ওঠে। তারা তাদের ডেভিড মন্দির পুনঃপ্রতিষ্ঠা করে। তবে শান্তি ইহুদিদের ভাগ্যে নেই। তাদের কর্মই বারবার তাদের বিপদ ডেকে এনেছে। 70 খ্রিস্টাব্দে রোমান টিটাস ইয়াহুদিদের আক্রমণ করে তাদের পাইকারিভাবে হত্যা শুরু করে। ধন সম্পত্তি সব লুটে নেয় রোমানরা। ইয়াহুদিদের ডেভিড মন্দির সহ তাদের রাজধানী জেরুজালেম সহ সম্পূর্ণ ধ্বংস করে দেয়। হাজার হাজার বছরের বাসস্থান থেকে উৎখাত হয় ইয়াহুদিরা। তখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে। ইয়াহুদি ধর্মে যা এক্সোডাস বা মহাপ্রস্থান নামে পরিচিত। প্রখ্যাত ইয়াহুদি পণ্ডিত ডক্টর ইসরায়েল ওয়েলফিন্সের মতে 70 খ্রিস্টাব্দে ইয়াহুদি ও রোমানদের যুদ্ধের পরিণতিতে যখন ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যায় এবং ইয়াহুদিরা পৃথিবীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, তখন ইয়াহুদিদের বহু দল আরব দেশগুলোর দিকে মুখ ফেরায়। আবার কিছু সম্প্রদায় আরও দূরে নিরাপদ জায়গা খুঁজতে থাকে। প্রিয় দর্শক, মনে আছে শুরুতে ইয়াহুদিদের 12টি সম্প্রদায়ের কথা বলেছিলাম? সেই 12টি সম্প্রদায়ের মধ্য থেকে একটি সম্প্রদায় নিরাপদ বাসস্থান খুঁজতে খুঁজতে ভারতবর্ষে চলে আসে। সেখান থেকে মিয়ানমার এবং আজকের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে নিরাপদ ও গোপনে বসবাস করতে শুরু করে। আর ইয়াহুদি সম্প্রদায়ের হারিয়ে যাওয়া সেই গোষ্ঠীটির নাম হলো বেনে মেনাসে, যারা আজকের এই কুকি নৃগোষ্ঠী। কি তথ্যগুলো কি খুব বেশি নতুন এবং অবাস্তব লাগছে? কোথায় জেরুজালেম আর কোথায় ভারত, বাংলাদেশ, মিয়ানমার? আর এরাই যে ইয়াহুদিদের বংশধর, তার কি বা প্রমাণ আছে? আসলে এই প্রমাণ আমাদের খোঁজার দরকার নেই। যাদের খোঁজার তারা ঠিকই খুঁজে বের করে ফেলেছে। ইসরায়েল ভারতের এই সম্প্রদায়কে অলরেডি লস্ট ট্রাইবের মর্যাদা দিয়েছে। মণিপুর ও মিজোরামে বসবাসকারী কুকিরা যে ইসরায়েলের দুঃসম্পর্কে আত্মীয়
তা অবশ্য প্রকাশ্যে আসতে অনেকটা সময় লেগে যায়। 19 শতকে খ্রিস্টান মিশনারিরা পৌঁছাতে শুরু করলে দেখা যায় কুকি সম্প্রদায়ের রীতিনীতি ইয়াহুদিদের মতোই। এর জন্য অবশ্য ডিএনএ পরীক্ষা করা হয়েছে। কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি 2005 সালে জানায় কুকি উপজাতিদের সাথে ইসরায়েলের ইয়াহুদিদের জিনগত সম্পর্ক আছে। উভয়ের মধ্যকার একটি বিশেষ ধরনের জেনেটিক সিকোয়েন্স কোড পাওয়া গেছে। এই কোডটি উজবেকিস্তান বসবাসকারী ইয়াহুদিদের মধ্যেও পাওয়া যায়। 1.25 কোটির বেশি জনসংখ্যার ইয়াহুদিরা সারা বিশ্বে তাদের লোকদের সন্ধান করে চলেছে। এমনকি সেদেশে প্রত্যাবর্তনের আইনও আছে। এর আওতায় এই ধর্মের অনুসারীদের বাস পৃথিবীর যেখানেই হোক না কেন তারা চাইলে ইসরায়েলে ফিরতে পারবেন। ইসরায়েল ফিরে যাওয়াদের নাগরিকত্ব দেয় এবং তাদের বসতি স্থাপনে সহায়তা করে। সেই মতো অনেক কুকিও ইসরায়েলে গিয়েছে। এর মধ্যে উভয়ের ভাষা ঐতিহ্যেও অনেক মিল আছে। কুকিরা যে শাল ব্যবহার করে তাকে বনি মেনাশে বলা হয়। অন্যদিকে ইয়াহুদিরা প্রার্থনার সময় যে শাল ব্যবহার করে তা একই রকমের। এমনকি কুকিরা যে তাদের আলাদা পতাকা নিয়ে কথা বলে সেখানে ইসরায়েলের মতো একটি তারকা আছে। এই তারকাকে ডেভিডের তারকা বলা হয়। জানলে অবাক হবেন, ভারতের মণিপুর ও মিজোরাম অঞ্চল থেকে এখন পর্যন্ত প্রায় 3000-এর মতো কুকি ইয়াহুদি ইসরায়েলে পুনর্বাসিত হয়েছে। এমনকি ইসরায়েলের হয়ে হামাস নিধনে মণিপুরের কুকি যোদ্ধারাও অংশ নিচ্ছে। ধারণা করা হয় 200-এর মতো কুকি যোদ্ধা অংশ নিয়েছে সাম্প্রতিক হামাসের সাথে যুদ্ধে। চলুন তাহলে ভারতের আনন্দবাজার পত্রিকা ইসরায়েলে কুকিদের পুনর্বাসন বিষয়ে কি বলছে দেখে আসি। 1989 সালে এদের প্রথম দলটি ইসরায়েলে পাড়ি দেয়। 2002 ও 2005 সালে আরও 2 দফায় ইসরায়েলে পাড়ি দিয়েছিল কুকিরা। তারপর দীর্ঘ প্রতীক্ষা, কিছুদিন পরেই আরও 275 জন ইয়াহুদি মিজোরাম ও মণিপুর ছেড়ে ইসরায়েল যেতে চলেছেন। ইয়াহুদি সংগঠন সেভে ইসরায়েল তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। উত্তর পূর্বের বেনে মেনাসেদের ব্যাপারে প্রথম আলোকপাত করেন আমিসাফ সংগঠনের লাস্ট ট্রাইব হান্টার রাব্বি আভিচালি। এরপর ইয়াহুদিদের পবিত্র পুস্তক তালমুদ মিজো ভাষায় অনুবাদ হয়। হাতে নাতে প্রমাণ পেয়ে মিজো কুকি পৈতেদের বড় একটা অংশ নিজেদের বাইবেলে উল্লেখিত হারিয়ে যাওয়া 12টি উপজাতির একটি বলে দাবি জোরদার করেন। কথিত আছে খ্রিস্ট জন্মের 721 বছর আগে আসিরীয়রা ইসরায়েল থেকে এই 12টি আদি উপজাতিকে নির্বাসিত করেছিল। তারা জুডাইজম পালন করতেন। তাদের একটি ধারা পূর্ব এশিয়া, ইউনান, মায়ানমার হয়ে মিজোরাম, মণিপুরে প্রবেশ করে। প্রচলিত মতে মিজো, কুকি, পাইতেরা মেনাসে উপজাতিদেরই বংশধর। মিজোরাম ও মণিপুর মিলিয়ে মেনাসেদের সংখ্যা প্রায় 7000। 1989 সাল থেকে দফায় দফায় মণিপুরে 3500 ও মিজোরামের 1500 বেনি মেনাসে ইসরায়েল গিয়েছে। এখনও মণিপুরে প্রায় 5000 মেনাসের বসবাস। মিজোরামেও তাদের সংখ্যা হাজার খানেক। এর মধ্যে 1989 সালে 2 রাজ্যের প্রায় 800 জন ইসরায়েলে চলে যায়। পরের বার 2 দফায় গিয়েছে আরও প্রায় 900 জন। অধিকাংশের ঠাঁই হয়েছে গাজা স্ট্রিপ এলাকায়। 2003 সালের পরে মেনাসেদের অভিবাসন নিয়ে ইসরায়েলে জোর বিতর্ক শুরু হয়। বলা হয় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তাদের আনা হয়েছে। 2005 সালে ইসরায়েলের সরকার স্বীকৃতি মেলার পর মেনাসেদের তৃতীয় দলটি ইসরায়েলে পাড়ি দিয়েছিল। সেভে ইসরায়েল আশ্বাস দিয়েছে দফায় দফায় সকলেই পিতৃভূমিতে ফিরতে পারবেন। ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় খ্রিস্ট ধর্মীয় মিশনারিরা ভারতের উত্তর পূর্বাঞ্চল ও তৎকালীন মিয়ানমারের পার্বত্য এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভেতরে খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটানোর উদ্যোগ নেয়। ব্রিটিশরা এই উদ্যোগের মাধ্যমে একটি খ্রিস্টান অধ্যুষিত ক্রাউন কলোনি স্থাপনের চেষ্টা করে। শেষ পর্যন্ত ক্রাউন কলোনি স্থাপনে ব্যর্থ হলেও এই অঞ্চলের এক বিরাট জনগোষ্ঠীকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতে সক্ষম হয়। এ কারণে ভারত ও বর্তমান মিয়ানমারের এসব রাজ্যের অধিকাংশ জনগণই খ্রিস্টান। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বম, পাংখু, লুসাই, গুনি, ম্রো, খিয়াং নামের 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ
খ্রিস্টান ধর্মে দীক্ষিত এবং এরা সবাই কুকি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তবে ইসরায়েলের সহায়তায় তাদের পুনরায় ইহুদি ধর্মে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়াও এরই মধ্যে চলছে। শেষবার 2005 সালে ধর্মপ্রাণ রাব্বি শ্লোমো মিজোরামে এসে 218 জন মিজো ও কুকিকে ইহুদি ধর্মে ধর্মান্তরিত করেছিলেন। অনুষ্ঠান হয়েছিল আইজালে। সেবার খ্রিস্টান ধর্মগুরুরা বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এই প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন। তাই এখন জটিলতা এড়াতে ও ভারতীয় ধর্মান্তরিতকরণ আইন মানতে ভারত মেনাসেদের ধর্মান্তর প্রক্রিয়া হচ্ছে না, তা হবে ইসরায়েলে পৌঁছানোর পর। মেনাসেদের ইসরায়েল নিয়ে যাওয়া ও রাখার খরচ সাবে ইসরায়েলই বহন করবে। এখন প্রশ্ন হলো, এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে ছোট্ট ইসরায়েলে স্থান দেয়া কি সম্ভব? এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি ভারত, বাংলাদেশ, মিয়ানমারের এই অঞ্চল নিয়ে আলাদা দ্বিতীয় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে, তাতে কি খুব বেশি অবাক হওয়ার কিছু আছে? তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই কুকি চীনের বিচ্ছিন্নতাবাদীরা কোথা থেকে এত সব অস্ত্রশস্ত্র পাচ্ছে? কেননা এদের তো ভারত, বাংলাদেশ এমনকি মিয়ানমারও কোনো প্রকার সহায়তা দিচ্ছে না। কারণ এই 3 দেশ ভেঙেই তারা আলাদা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে, আর সেটি হতে পারে বিশ্বের দ্বিতীয় ইহুদি রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মতো এখানেও একটি সম্ভব হলে পুরো দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণ করতে পারবে আমেরিকা ও ইসরায়েল। তাছাড়া ইসরায়েলও যে সেই চেষ্টা করছে তার প্রমাণও অলরেডি আমরা পেয়ে গেছি। গেল সরকারের আমলে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বৈঠক নিয়ে সরগরম হয়ে উঠেছিল সে সময়কার রাজনীতি। পাশাপাশি কুকি চীন ন্যাশনাল ফ্রন্টকে তারা অস্ত্র সরবরাহের স্বীকারোক্তিমূলক একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এবার কোনো কিছু কি মিলাতে পারছেন? কোথাকার জল কোথায় গড়াচ্ছে? এরকম আরও কত নূর যে মোসাদ তৈরি করে রেখেছে তাদের খুঁজে পাচ্ছে না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। এবারে দায়িত্ব আপনাদের। আমি শুধু সাপের লেজের সন্ধান দিলাম, বাকিটা ধীরে ধীরে খুঁজে বের করা দায়িত্ব আপনাদের। আজ এ পর্যন্তই। নিরাপদে থাকুন, ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।